गुड इवनिंग फ्रेंड्स, वेलकम टू आवर चैनल लार्निंग वेब। आज के हमारे क्लासे থাকছে इंडियन पॉलिटी क्लास 10। অলরেডি আমরা আগের ক্লাসে আর্টিকেল 1 থেকে 4 সমস্ত কিছু আলোচনা করে নিয়েছি, যেখানে ইউনিয়ন টেরিটরি এবং স্টেটের কিছু আলোচনা রয়েছে। তো যারা সেই ক্লাসগুলো করনি সেটা দেখে নিতে পারো। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে ক্লাস 10, যেখানে আমাদের যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের কিছু বর্ণনা, কিছু আলোচনা, কিভাবে তাদের সংগঠন, সেগুলো আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে রাজ্য পুনর্গঠন যেগুলো রয়েছে, অর্থাৎ রিঅর্গানাইজেশন অফ স্টেট, নামকরণ চেঞ্জ, কিভাবে মার্জিং হয়েছে, কোথা থেকে কোন স্টেটকে বাদ দেওয়া হয়েছে, কোন আইনের দ্বারা, সমস্ত কিছু আজকে আমরা আলোচনা করব। তাহলে চলো দেরি না করে তাহলে শুরু করা যাক। তো আমাদের আর্টিকেল 1 থেকে 4-এ কী কী রয়েছে সেগুলো আমরা একটু আলোচনা করে নিই। আর্টিকেল 1-এ ছিল নেম অ্যান্ড টেরিটরি অফ দ্য ইউনিয়ন, অর্থাৎ যে আমাদের বিভিন্ন যে স্টেট এবং ইউনিয়ন টেরিটরি, তাদের নাম এবং তাদের স্থান উল্লেখ রয়েছে। আর্টিকেল 2-তে রয়েছে অ্যাডমিশন অর এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেট, অর্থাৎ নতুন কোনো রাজ্য যে তৈরি করবে সেটার আইন আর্টিকেল 2-তে। আর্টিকেল 3 যদি বলি, ফরমেশন অফ নিউ স্টেট অ্যান্ড অল্টারেশন অফ এরিয়াজ বাউন্ডারি অর নেমস অফ এক্সিস্টিং স্টেট, অর্থাৎ কোনো একটা রাজ্য অলরেডি রয়েছে, সেই রাজ্য থেকে নতুন কোনো একটি স্টেটের ফরমেশন, তার সীমানা চেঞ্জ, তার নাম চেঞ্জ, সমস্ত কিছু রয়েছে। এবং আর্টিকেল 4-এ আমরা দেখেছিলাম যে একটা স্পেশাল কেস ছিল, যে এই আর্টিকেল 2 অ্যান্ড আর্টিকেল 3-কে রিপ্রেজেন্ট করার জন্য তোমাকে কোনো রকমের পার্লামেন্টের পার্লামেন্ট না, মানে রাষ্ট্রপতির পারমিট নিতে হবে না, পার্লামেন্টারি দ্বারা একটা নর্মাল পদ্ধতির মাধ্যমে সেটাকে করা যেতে পারে, ঠিক আছে, আর্টিকেল 368-এর দ্বারা। তো যাই হোক, এই সমস্ত ছিল 1, 2, 4 যে আর্টিকেল, সমস্ত ধারণা, তাদের ডিটেলস আমাদের এর আগের ক্লাসে রয়েছে। তো আজকে আমরা চলো শুরু করি তাহলে এক এক করে আমাদের স্টেট অ্যান্ড টেরিটরি নিয়ে। তো দেখো, রিঅর্গানাইজেশন অফ স্টেট। তো প্রথমে আমাদের ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ টপিক, যে ইন 1950 কনস্টিটিউশন কন্টেন্ট এ 4-fold ক্লাসিফিকেশন অফ স্টেট, অর্থাৎ দেশ স্বাধীন হলো, দেশে সংবিধান অ্যাকসেপ্টেড হলো, বাট সবথেকে বড় একটা ইস্যু হয়ে ছিল যে ভারতের যে বিভিন্ন স্টেট, আজ আমাদের ভারতের 28 স্টেট এবং 8টা ইউনিয়ন টেরিটরি রয়েছে, অর্থাৎ 28টা রাজ্য এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চল। কিন্তু 1950 সালে সেরকম ছিল না। 1950 সালে যেটা সবচেয়ে বড় হেডেক ছিল রাজ্যের সংগঠন। তো যার জন্য প্রথমে কি করা হয়েছিল, ওই সময় ভারতে রাজ্যকে বা বিভিন্ন স্টেটকে 4টা ভাগে ভাগ করা হয়েছিল, পার্ট এ, পার্ট বি, পার্ট সি অ্যান্ড পার্ট ডি। পার্ট এ মানে কি, যেখানে গভর্নর প্রভিন্সেস অফ ব্রিটিশ ইন্ডিয়া, কারণ আমরা ভালোভাবে জানি যে বিভিন্ন রাজ্যগুলোর মধ্যে সমস্ত রাজ্যের কনসেপ্ট সেই প্রিন্সলি স্টেট এবং ব্রিটিশ প্রভিন্স থেকে এসছে। তো যেগুলো ব্রিটিশ প্রভিন্সেস ছিল, ঠিক না, যারা গভর্নর, যাদের যেখানে ব্রিটিশ প্রদেশের মধ্যে যে গভর্নর চালিত ছিল, তাদেরকে পার্ট এতে রাখা হয়েছিল। প্রিন্সলি স্টেট উইথ লেজিসলেটর ইন দেম, অর্থাৎ ওই সমস্ত দেশীয় রাজ্য যাদের নিজেদের একটা লেজিসলেটর থাকবে, তাদেরকে পার্ট বিতে রাখা হয়েছিল। চিফ কমিশনার প্রভিন্সেস অ্যান্ড সাম প্রিন্সলি স্টেট, অর্থাৎ চিফ কোনো কমিশনার দ্বারা চালিত মানে প্রদেশ বলতে পারো, সেটাকে পার্ট সিতে রাখা হয়েছিল। এবং পার্ট ডিতে ছিল কি, আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জ। তার মানে খেয়াল করে দেখো, এখন যদি আমরা ওয়েস্ট বেঙ্গল বলি, তো তখন ওয়েস্ট বেঙ্গল বলে কিন্তু কোনো রকমের স্টেট ছিল না, ওয়েস্ট বেঙ্গল অ্যাকচুয়ালি পার্ট এতে ছিল। তার মানে কি, তখন আমাদের তো কোনো ওয়েস্ট বেঙ্গল রাজ্যের নাম না। তুমি যদি ওই সময় যদি আলোচনা করো 1950 সালে, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করতো যে তুমি কোথায় থাকো, তো তুমি বলবে যে আমি ইন্ডিয়ান ডোমিনিয়নের মধ্যে পার্ট এতে রয়েছি। তোমার স্টেট কি, পার্ট এ। এবার দেখো, পার্ট এতে যেমন বাংলা ছিল, ঠিক না, পার্ট এতে যেমন বাংলা ছিল, তখন পার্ট এতে বম্বেও ছিল। এবার বম্বের লোক আবার কে জিজ্ঞেস করে তুমি কোথায়, তুমি কোন রাজ্যে বা তোমার স্টেট কি, তো বলছে পার্ট এ। তো এটা একটা বিশাল বড় হেডেক, যে বাংলার লোকও বলছে পার্ট এ, বম্বের লোকও বলছে পার্ট এ, কীভাবে হয়? তো যার জন্য একটা খুবই বড় একটা মানে কি বলবো, দেখ, প্রবলেমেটিক, প্রশাসনকে চালানোর জন্য বিশাল কিন্তু একটা প্রবলেম আসছিল। তো এটা ছিল একটা বড় সড়ো হেডেক, যে এই হেডেকটাকে কিভাবে দূর করা যাবে। এই নিয়ে বিভিন্ন কমিশন আসলো। তো যাই হোক, কমিশনগুলো আমরা পরে আলোচনা করবো। তো প্রথমে একটু আমরা পার্টগুলো দেখে নিই। মাথায় রাখবে, নাম্বারটা একটু ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। দেখো, পার্ট এতে রয়েছে 9টা। দেখো, পার্ট এতে রয়েছে 9টা। কি কি? আসাম, বিহার, বম্বে, মধ্যপ্রদেশ, মাদ্রাজ, ওড়িশা, পাঞ্জাব, ইউনাইটেড প্রভিন্স, মানে যেটা উত্তরপ্রদেশ, এখন উত্তরপ্রদেশ, তখন ইউনাইটেড প্রভিন্স ছিল,
আর ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, তাহলে পার্ট এতে কটা স্টেট ছিল বলতে পারো 9টা। এরা কি, এরা ব্রিটিশ প্রভিন্স। ওকে, পার্ট বি হচ্ছে দেশীয় রাজ্য, আর দেশীয় রাজ্যের মধ্যে থাকো হায়দ্রাবাদ, জম্মু কাশ্মীর, মধ্য ভারত, নট মধ্যপ্রদেশ কিন্তু মধ্য ভারত, মাইসুর, পাটিয়ালা অ্যান্ড ইস্ট পাঞ্জাব যেটাকে আমরা পেপসু বলে থাকি, রাজস্থান, সৌরাষ্ট্র, ট্রাভাঙ্কোর অ্যান্ড কোচিন অ্যান্ড বিন্ধ্যপ্রদেশ। তাহলে এদেরও কিন্তু 9টা রয়েছে। তাহলে পার্ট এ তো 9টা ছিল, পার্ট বি তো 9টা। পার্ট সি যেগুলো চিফ কমিশনার দ্বারা ছিল, তার মধ্যে কী কী ছিল? আজমের রাজস্থান, বিলাসপুর, ভোপাল, কুচবিহার আমাদের, কুর্গ কর্ণাটকে, দিল্লি, কচ্ছ রাজস্থানে, হিমাচল প্রদেশ, মণিপুর আর ত্রিপুরা, এরা পার্ট সিতে ছিল, অর্থাৎ চিফ কমিশনার দ্বারা। আমরা আর একটু বলে নিই, পার্ট এ কি ব্রিটিশ প্রভিন্সেস, পার্ট বি দেশীয় রাজ্য প্রিন্সলি স্টেট, পার্ট সি চিফ কমিশনার, আর পার্ট ডিতে শুধুমাত্র একটাই ছিল আন্দামান আর নিকোবর আইল্যান্ড। তার মানে খেয়াল করে দেখো যে ওই সময় কিন্তু কোনো রকমের স্টেটের কনসেপ্ট আসেনি, সবাইকে স্টেটগুলোকে বা এরিয়াগুলোকে পার্টে, পার্ট বি, পার্ট সি, পার্ট ডিতে 4টাতে ভাগ করে দেওয়া হয়েছিল। আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম পার্ট এতে, ওয়েস্ট বেঙ্গল আমরা ছিলাম কোথায়? পার্ট এতে। পার্ট এ বলতে কি, যে ব্রিটিশ প্রভিন্সেস। ওকে, চলো এবার কি হলো, দেয়ার ওয়্যার, কি বলছে দেখো এখানে এই লাইনটা দেখো, দেয়ার ওয়্যার গ্রোয়িং ডিমান্ডস ফ্রম ডিফারেন্ট রিজিয়নস পার্টিকুলারলি সাউথ ইন্ডিয়া ফর রিঅর্গানাইজেশন অফ স্টেটস অন লিঙ্গুইস্টিক বেসিস। অর্থাৎ দক্ষিণ ভারত একটু কিন্তু সামনের দিকে এগিয়ে আসলো, তারা এটা ডিমান্ড করতে চাইলো, তাদের পিপল, তাদের জনগণ, তাদের বিভিন্ন লিডাররা আন্দোলন করতে লাগলো যে না, এইভাবে পার্ট এ, পার্ট বি, পার্ট সি, ডি, পার্ট ডি দিয়ে রাখলে হবে না, আমাদেরকে আলাদা আলাদা করে একটা রাজ্য দেওয়া হোক। ঠিক আছে, তো সেই রাজ্যটা কিসে বললো? সে রাজ্যের প্রশাসনকে, মানে রাজ্যের যে রিঅর্গানাইজেশন করতে বললো কিসের বেসিসে? লিঙ্গুইস্টিক বেসিসে, অর্থাৎ ভাষার বেসিসে। তার মানে কি, তারা বলছে তামিল, যারা তামিল ভাষায় কথা বলে তাদের জন্য তামিলি একটা স্টেট দাও, যারা কন্নড় ভাষায় কথা বলছে তাদেরকে কান্নাড়ার জন্য একটা স্টেট দাও, যারা তেলেগু ভাষায় কথা বলছে তার তেলেগু একটা স্টেট দাও, যারা মালয়ালম ভাষায় কথা বলছে তাদেরকে মালয়ালম ভাষায় স্টেট দাও, মালয়ালমি স্টেট দাও। তার মানে কি, যে প্রস্তাব যেটা উঠে আসছিল দক্ষিণ ভারত থেকে, যে রাজ্যের পুনর্গঠন তো হবে, কিন্তু কার বেসিসে করতে হবে? লিঙ্গুইস্টিকের বেসিসে। এবার দেখো, ভারত তো একটা দুটো তো ভাষা নেই, ভারতের তো প্রচুর ভাষা। তুমি 30-40-50 কিলোমিটার যেতে না যেতে একটা ভাষার তুমি ডিফারেন্স ভ্যারাইটি দেখতে পেয়ে যাবে। তো কালকে তো তোমার মানে ওই হিসাব যদি দেখি, তো এখন আমাদের মালদার লোকরা বলবে আমাদেরকে স্টেট দাও, আর তুমি যদি একটু মেদিনীপুরের দিকে যাও তো মেদিনীপুর বলে আমাদেরকে স্টেট দাও। তো এইভাবে তো পসিবল না। তো যেটা কিন্তু ওই সময় জওহরলাল নেহরু কিন্তু সহজে মেনে নিতে পারেনি, যে এটা কিন্তু ঠিক না, যে তুমি ল্যাঙ্গুয়েজের বেসিসে স্টেট চাইলে কিন্তু ইন্ডিয়াতে ছোট ছোট করে অনেক স্টেট হয়ে যাবে, যেটা কিন্তু মুশকিল। তো এটা নিয়েই কি বলছে, ভ্যারিয়াস কমিশন ওয়ার এস্টাবলিশড বাই গভর্নমেন্ট টু লুক ইনটু দ্য ডিমান্ডস অফ দ্য রিঅর্গানাইজেশন অফ স্টেট। অর্থাৎ ভারত সরকার কি করলো, তখন কিছু কমিশন সেট আপ করলো, যে ঠিক আছে এই ব্যাপারটাকে খতিয়ে দেখা হবে, খতিয়ান করে দেখা হবে কি হয়েছে, কি চাইছে, কি ঠিক না, তার জন্য বিভিন্ন কমিশন আসলো। তো ওইরকম ইম্পর্টেন্ট প্রথম যে কমিশন সেটা হচ্ছে কি ধর কমিশন। প্রথম কমিশনের নাম কি? ধর কমিশন। তাহলে প্রথম আমরা কমিশন যেটা পড়বো সেটা হচ্ছে কি ধর কমিশন। ধর কমিশন কি বলছে দেখো, দিস কমিশন ওয়াজ কনস্টিটিউটেড ইন জুন 1948, অর্থাৎ 1948 সালে এই ধর কমিশন মানে সেট আপ করা হয়। ফিজিবিলিটি অফ দ্য লিঙ্গুইস্টিক অর্গানাইজেশন অফ স্টেট। ফিজিবিলিটি মানে কি সম্ভাব্য, ঠিক না? তার মানে কি ল্যাঙ্গুয়েজের বেসিসে ভাষার পুনর্গঠন হবে কি হবে না, সেই জন্য একটা কমিশন সেট আপ করা হলো 1948 সালে জুন মাসে। ওকে, দ্য কমিশন সাবমিটেড ইটস রিপোর্ট অ্যান্ড রিকমেন্ড দ্যাট স্টেট বি অর্গানাইজড অন দ্য বেসিস অফ অ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনিয়েন্স। তার মানে কি ধর কমিশন বলছে যে না, ল্যাঙ্গুয়েজের বেসিসে কিন্তু স্টেট ভাগ করলে হবে না, স্টেটের যদি রিঅর্গানাইজেশন করতে চাও তাহলে তোমাকে অ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনিয়েন্সে করতে হবে, তো প্রশাসনিক দিক থেকে তোমাকে ভাবতে হবে। দ্য রিকমেন্ডেশন অফ দ্য ধর কমিশন ক্রিয়েটেড মাচ রিজেন্টমেন্ট। রিজেন্টমেন্ট মানে কি একটা অসন্তোষ, একটা আন্দোলন, ঠিক আছে, একটা ক্ষোভ। তার মানে কি এই ধর কমিশনের যে রিপোর্ট, যে রিকমেন্ডেশন যেটা দেওয়া হলো, সেটা কিন্তু মেনে নিতে পারলো না পিপলরা, তো বিশেষ করে সাউথ ইন্ডিয়াতেই। তো এই জন্য কি হলো, এই যে ধর কমিশনের যে রিকমেন্ডেশনগুলোকে কি করলো, খারিজ করে দিল, যে না এটা হবে না, এটা মানা যাবে না। তো যার জন্য কি হলো, আর একটা কমিটি স্টাফ করা হলো, যে ঠিক আছে ধর কমিশন তো হলো না, তো আর একটা নতুন কমিটি করি। সো কমিটি কি বলছে, অ্যানাদার কমিটি ওয়াজ সেট আপ কনসিস্টিং অফ জওহরলাল নেহরু, অর্থাৎ সেই কমিটির মেম্বার হিসেবে, দায়িত্ব হিসেবে কি থাকবে, জওহরলাল নেহরু থাকবে, বল্লভভাই প্যাটেল থাকবে, আর পট্টাভি সীতারামাইয়া থাকবে, 3 জন থাকবে। তার মানে কি ল্যাঙ্গুয়েজের বেসিসে, ভাষার বেসিসে স্টেটের রিঅর্গানাইজেশন হবে কি হবে না,
তার জন্য একটা কমিটি গঠন করা হলো। কমিটির লিডারশিপ কে কে থাকলো? জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল অ্যান্ড পট্টাভি সীতারামাইয়া। তাদের নামের প্রথম অক্ষরগুলোকে নিয়ে এই কমিটির নাম দেওয়া হলো কি? JVP কমিটি। তার মানে প্রথমে কোন কমিশন ছিল? ধর কমিশন। ধর কমিশনের রিকমেন্ডেশন কি ছিল? যে না ঠিক আছে, ল্যাঙ্গুয়েজের বেসিসে হবে না, অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়ের ভিত্তিতে কিন্তু করা হবে, যেটা পিপল কিন্তু মেনে নিতে পারলো না। তাহলে ওই কমিটি কি হয়ে গেল? বাদ হয়ে গেল। এবার জিনিসটাকে একটু ভালোভাবে দেখার জন্য জওহরলাল নেহরু নিজে এগিয়ে আসলো, ঠিক আছে, এই ম্যাটারটাকে দেখার জন্য যে জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল এবং পট্টাভি সীতারামাইয়া মিলে একটা কমিটি গঠন করলো, যার নাম হলো কি? JVP কমিটি। ওকে, তাহলে JVP কমিটি এবার কি করছে? JVP কমিটি বলছে সেট আপ ইন 1948 ডিসেম্বর, অর্থাৎ 1948 ডিসেম্বর মাসে এটা সেট আপ করলো, অ্যান্ড সাবমিটেড ইটস রিপোর্ট 1949 এপ্রিল, অর্থাৎ 1948 ডিসেম্বরে সেট আপ করলো এবং 1949 এপ্রিল এটার রিপোর্টটা জমা দিল। ইট ফর্মালি রিজেক্টেড ল্যাঙ্গুয়েজ অ্যাজ দ্য বেসিস ফর দ্য রিঅর্গানাইজেশন স্টেট। এখানেও সেম, অর্থাৎ যেমন ধর কমিশন বললো তেমন JVP কমিটিও বলছে যে না, ল্যাঙ্গুয়েজের বেসিসে স্টেটের রিঅর্গানাইজেশন এটা কিন্তু করা যাবে না, এটাকে আবার তারা এই JVP কমিটি কি করলো? রিজেক্ট করে দিল। তাহলে দেখো একই জিনিস রিজেক্ট করলো, আন্দোলন হলো, সেকেন্ড টাইমও রিজেক্ট করলো, তাহলে তো নিশ্চয়ই বুঝতে পারছো এই আন্দোলনের ক্ষোভটা কিন্তু বেড়ে যাবে। যার ফলে কি হলো? একটা খুব ইম্পর্টেন্ট নাম, সেই ইম্পর্টেন্ট নামটা দেখো, পট্টি শ্রীরামালু। পট্টি শ্রীরামালু, এ প্রমিনেন্ট তেলেগু লিডার, বুঝতে পারছো? তার অন্ধ্রপ্রদেশ, ওয়াজ ডিমান্ডিং আন্ধ্রা স্টেট বি কার্ভড আউট মাদ্রাজ স্টেট। দেখো তখন কিন্তু আমরা যদি দেখি পার্ট এতে ছিল মাদ্রাজ, অন্ধ্রপ্রদেশ বলে কোনো কিছু ছিল না কিন্তু, অর্থাৎ মাদ্রাজ এরিয়াটা কি ছিল? যেখানে অন্ধ্রপ্রদেশ, কিছু কন্নড়, কিছু তামিলনাড়ু, যে আজকের যে চেন্নাই, মাদ্রাজ, সে সমস্ত এরিয়া নিয়ে কি ছিল? আন্ধ্র। তো পট্টি শ্রীরামালু একজন লিডার, নট পট্টাভি সীতারামাইয়া, এটা শ্রীরামালু, ঠিক আছে, এটা আলাদা কিন্তু, একজন লিডার ছিল। ইনি ডিমান্ড করলেন যে না, আন্ধ্র বলে একটা স্টেট তোমাকে আপনার ভারত সরকারকে তৈরি করতে হবে, কার্ভড আউট অফ মাদ্রাজ স্টেট, মাদ্রাজ স্টেট থেকে বের করে। তার মানে কি? মাদ্রাজটা আলাদা থেকে যাবে, কিন্তু সেখান থেকে আন্ধ্র বলে একটা বের করে দাও স্টেট। এই আন্ধ্রপ্রদেশ আন্ধ্র কেন চাইছিল? কারণ এখানকার ল্যাঙ্গুয়েজের যে এখানকার লোকেদের যে ল্যাঙ্গুয়েজ কি? তেলেগু। তার মানে বুঝতে পারছো যে তেলেগুদের জন্য, তেলেগু ভাষী লোকদের জন্য আন্ধ্র বলে একটা স্টেটের ডিমান্ড করলো। টু গেট হিজ ডিমান্ড হি ওয়েন্ট অন এ হাঙ্গার স্ট্রাইক, মানে একবারে ভুখ হরতাল লেভেলের, খাবার দাবার খাবে না, আন্দোলনে নেমে গেল। কিন্তু ঘটনা কি ঘটলো? হি ডাইড ইন 1952 ডিসেম্বর, 1952 ডিসেম্বরতে তিনি মারা যান। এইবার কিন্তু যখন একজন লিডার যে নিজে হাঙ্গার স্ট্রাইকে রয়েছে, আন্দোলনে রয়েছে, সেই যদি এই ক্ষেত্রে মারা যায়, তাহলে কি হবে? এখানে কিন্তু একটা বিশাল বড় বিপদ হয়ে গেল, যে ইন্ডিয়ান গভর্নমেন্টের প্রতি কিন্তু প্রেসারাইজড কিন্তু প্রচুর হয়ে গেল, গভর্নমেন্ট প্রচুর প্রেসারাইজড হয়ে গেল, প্রেসার কিন্তু বাড়তে থাকলো। জওহরলাল নেহরু গেল কিন্তু বিশাল টেনশনে। জওহরলাল নেহরু বলছেন না, আমরা তো 2বার রিজেক্ট করলাম, আন্দোলন হলো, আন্দোলনের লিডার মারা গেল, তার মানে তো অবশ্যই একটা হইচই তো হবে। এই হইচইয়ের জন্য টু কাম দ্য ম্যাসিভ আপরোর অফ দ্য পিপল, জনগণের এই আন্দোলনকে ঠান্ডা করার জন্য দ্য ফার্স্ট লিঙ্গুইস্টিক স্টেট নোন অ্যাজ অন্ধ্রপ্রদেশ ওয়াজ ক্রিয়েটেড বাই, ঠিক আছে, তার মানে কি? প্রথম ল্যাঙ্গুয়েজের বেসিসে প্রথম যে স্টেট, সেটা কি হয়ে গেল? অন্ধ্র স্টেট তৈরি করে দেওয়া হলো, সেপারেটিং তেলেগু স্পিকিং এরিয়াস ফ্রম মাদ্রাজ স্টেট। অর্থাৎ মাদ্রাজ, আজকের যে মাদ্রাজ বলে তামিলনাড়ু, তো এই তামিলনাড়ু মাদ্রাজের কি বলছে? যে এরিয়াটাতে তেলেগু স্পিকিং পিপল রয়েছে, তাদের জন্য কি হয়ে গেল? আন্ধ্রপ্রদেশ বলে একটা, নট আন্ধ্রপ্রদেশ, আন্ধ্র বলে কিন্তু একটা স্টেট তৈরি করে দেওয়া হলো। কিন্তু ব্যাপারটা এখানেই, তাহলে তো বিহারিরাও বলবে যে আমাদের বিহার দাও, ঠিক না, ঝাড়খণ্ডীরাও বলবে আমাদের ঝাড়খণ্ড দাও, ঠিক আছে, বাংলার লোক বাংলা বলবে, আসামি লোক আসামি বলবে, তারপর পাঞ্জাবি লোক পাঞ্জাব চাইবে, ঠিক না, হরিয়ানার লোক হরিয়ানা চাইবে, গুজরাটি লোক গুজরাট চাইবে, মারাঠি লোক মহারাষ্ট্র চাইবে। এটাই হয়ে গেল আরো বড় ইস্যু হয়ে গেল, যে শুধুমাত্র আন্ধ্র তো পেয়ে গেল, এখন গুজরাটের লোকরা ভাববে ঠিক আছে চলো আমরা আন্দোলন করি, কারণ আমাদের তখন গুজরাট বম্বের মধ্যে ছিল, ঠিক না, তো গুজরাট তো এটাই চাইবে না যে না এবার করলে হবে না, আমাদেরও তো ল্যাঙ্গুয়েজ আলাদা, তাহলে আমাদেরকে একটা আলাদা স্টেট দাও। এটা কিন্তু একটা বিশাল বড়, আরো বড় হেডেক হয়ে গেল। কিন্তু এখন অবধি এটা তোমাকে মাথায় রাখতে হবে যে প্রথম ল্যাঙ্গুয়েজের বেসিসে স্টেট কোনটা? স্টেট অ্যান্সার কি হবে? আন্ধ্র, ঠিক আছে। কোন স্টেট থেকে বের করা হয়েছিল? যদি অপশন থাকে মাদ্রাজ, তামিলনাড়ু, মাদ্রাজ নট তামিলনাড়ু, তামিলনাড়ু তখন হয়নি, তখন মাদ্রাজ বলে স্টেট ছিল, তাহলে মাদ্রাজ থেকে কি করা হয়েছে? আন্ধ্রকে বের করে দেওয়া হয়েছে। ওকে, চলো নেক্সট।
তো ওই যে একটা ইস্যু যে এখন তাহলে ভাষার বেসিসে যদি রাজ্যের পুনর্গঠন হয়, তাহলে এরকম ইন্ডিয়াতে তো আরও অনেক স্টেট রয়েছে যেখানে মার্জ হয়েই আছে। যদি আমরা মহারাষ্ট্র পড়ি, মহারাষ্ট্রে তখন মহারাষ্ট্র ছিল না, তখন বম্বে ছিল, আর ওই বম্বেতে মারাঠি পিপলের লোক ছিল, আর সেখানে আবার গুজরাটি পিপলও ছিল। তো যার জন্য তো একটা ইস্যু ক্রিয়েট হবে। তো এই জিনিসটাকে দেখার জন্য কি বলছে দেখো, ক্রিয়েশন অফ অন্ধ্রপ্রদেশ intensified the demand for the creation of state on linguistic basis in other region as well। অর্থাৎ আরও অন্যান্য জায়গাগুলোতেও এখন তাহলে ভাষার বেসিসে রাজ্যের পুনর্গঠন কিন্তু সবাই ডিমান্ড করতে লাগলো। আর যার জন্য একটা কমিশন আরও একটা হলো, সেটা হচ্ছে কি ফজল আলী কমিশন। তাহলে কমিশন কতটা আসলো, প্রথমে ধার কমিশন, তারপরে জেভিভি কমিটি, তারপরে আসলো ফজল আলী কমিশন। ফজল আলী কমিশনে কি বলছে, এ নিউ কমিশন নোন অ্যাজ দ্য ফজল আলী কমিশন ওয়াজ সেট আপ টু রি-এক্সামাইন দ্য হোল কোয়েশ্চেন্স। মানে এই যে এত বড় যে একটা মানে কি বলবো যে খিচুড়ি পেকে আছে, এই খিচুড়িটাকে মানে দেখার জন্য ফজল আলী কমিশন করা হলো। ঠিক আছে, ফজল আলী কমিশন ওয়াজ এ 3 মেম্বার স্টেট। অর্থাৎ ফজল আলী কমিশনে কতজন সদস্য ছিল, 3 জন প্রধান সদস্য ছিল। ঠিক আছে, ডিসেম্বর 1953 এটা সেট আপ হয়। আর আদার্স 2 মেম্বার্স ওয়ার কে এম পানিক্কর আর এইচ এন কুঞ্জরু। তাহলে ফজল আলী কমিশনের 3 জন মেম্বার, এক তো নিজে ফজল আলী, আর বাকি 2 জন হচ্ছে কি কে এম পানিক্কর আর এইচ এন কুঞ্জরু। তাহলে 1953 ডিসেম্বরে এটা সেট আপ করা হলো এবং 1955-তে এটা সাবমিটেড করা হলো। এই কমিশনের রিপোর্ট 1955-তে সাবমিট করা হলো। তাহলে এই যে রিকমেন্ডেশন কি কি দিল, দ্য কমিশন অ্যাকসেপ্টেড দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাজ দ্য বেসিস ফর দ্য রিঅর্গানাইজেশন অফ স্টেট। ফজল আলী কমিশন বললো ঠিক আছে, স্টেটের রাজ্যের পুনর্গঠন হবে অবশ্যই ভাষার বেসিসেই হবে। অ্যান্ড দ্য থিওরি অফ ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান স্টেট, মানে একটা ভাষা একটা রাজ্য, সমস্ত কিছু এটুকু তো স্টেট করলো, বাট রিজেক্টেড দ্য থিওরি অফ ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান স্টেট। তার মানে কি, তুমি তোমার ভাষা তোমার একটাই ভাষার একটাই স্টেট হবে, এটা ভুল। এই জিনিসটা থিওরি ভুল। এই জিনিসটা আমি তোমাকে একটু বুঝিয়ে দিই। ধরো তুমি বাঙালি আছো, তো তুমি বাংলায় আছো, তো তোমার অবশ্যই স্টেটে তোমার ল্যাঙ্গুয়েজ কি বাঙালি, কিন্তু তার মানে এটা না যে তুমি ইংরেজি বলতে পারবে না, তার মানে এটা না যে তুমি বিহারি বলতে পারবে না। এখন ধরো আমি বিহারিতে তোমাকে বললাম কা হে কিধর কিধর যাতা নেই, তো তুমি আমাকে মারতে পারবে না, এটা নিয়ম, এটাই বলতে চাইছি। ঠিক আছে, তো ওটাই বলছে যে রিজেক্টেড দ্য থিওরি অফ ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান স্টেট। ল্যাঙ্গুয়েজের বেসিসে রাজ্যের পুনর্গঠন তো হবে, কিন্তু কোনো একটা স্টেটের একটাই যে ভাষা থাকবে, কোনো কিছু আর নলেজ থাকবে, এটা ভুল। এই জিনিসটাকে রিজেক্ট করলো। তার সঙ্গে কি বললো, ইট রিকমেন্ড দ্যাট দ্য ইউনিটি অফ ইন্ডিয়া শুড বি প্রাইমারি কনসিডারেশন হোয়াইল ড্রয়িং অফ দিস বাউন্ডারিজ। তার মানে কি, তুমি ভাষার বেসিসে রাজ্যের পুনর্গঠন করো, তুমি সীমানা তৈরি করো, কিন্তু এমন কিছু করো না যাতে ইন্ডিয়ার ইউনিটিটা যাতে নষ্ট হয়। তার মানে সমস্ত কিছু করার আগে প্রথম যেটা উদ্দেশ্য, প্রথম যেটা অবজেক্ট, এম, এটাই থাকবে আমাদের ইন্ডিয়ান ইউনিটি। ঠিক আছে, ভারতের ইউনিটি যাতে নষ্ট না হয়, এই হচ্ছে কেস। তারপর গভর্নমেন্ট অ্যাকসেপ্টেড দিস রিকমেন্ডেশন হোয়াইল মাইনর চেঞ্জ। গভর্নমেন্টও বললো ঠিক আছে, কিছু করার নেই, বাট কিছু এডিট করলো, কিছু একটু চেঞ্জ করলো সরকার ওই ফজল আলী কমিশন থেকে। ঠিক আছে, কি বলছে, সে গভর্নমেন্টের যে আইন পাস হবে, সে আইনটা কোথায় দেখো, এই যে দেখো, স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956, একবার মুখস্থ রাখো। রাজ্য পুনর্গঠন আইন কখন হয়েছে, 1956 সালে। অ্যান্ড 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956 ওয়ার পাস্ট। অর্থাৎ সপ্তম যে সংবিধান সংশোধন আইন, অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956 ওয়ার পাস্ট। প্রথমে কি হলো, 4 ফোল্ড ক্লাসিফিকেশন অ্যাবলিশড। তার মানে কি, ওই যে পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি গেল ক্যান্সেল, এগুলো আর কোনো কিছু থাকবে না। ঠিক আছে, তার মানে কি, ওই যে 4টা ফোল্ড রয়েছে, প্রিন্সলি স্টেট, গভর্নর স্টেট, চিফ কমিশনার, ব্রিটিশ প্রভিন্সেস, না, এগুলো আর কোনো কিছু থাকবে না। তাহলে এটাই প্রথমে বাদ হয়ে গেল। তাহলে প্রথমে তোমাকে মনে রাখতে হবে যে কোন আইনের দ্বারা এই 4 ফোল্ড ক্লাসিফিকেশন অফ স্টেট অ্যাবলিশড। তো অ্যান্সার কি হবে, স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট অ্যান্ড 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956। তারপর ইন নভেম্বর 1956 ইন্ডিয়া ওয়াজ কম্পোজড অফ 14 স্টেট অ্যান্ড 6 ইউনিয়ন টেরিটরিজ। খুব ইম্পর্টেন্ট। তার মানে রাজ্য পুনর্গঠন যখন হলো আইন, তখন ভারতে কতটা স্টেট রয়েছে, 14টা স্টেট আর 6টা ইউনিয়ন টেরিটরি।
আজকে দেখতে পাচ্ছ স্টেট ডাবল হয়ে আছে 28টা, ঠিক আছে, টিল নাও 2023 ডিসেম্বর অবধি আমি যদি বলি, আমি জানুয়ারিকে কনসিডার করব না। কেন করব না? যে আজকে হয়তো বাদ দিলাম, বাট এই ভিডিওটা হয়তো জানুয়ারির লাস্টের দিকেও তো কেউ না কেউ দেখতে পারে, তো যার জন্য কিন্তু তখন একটা ইস্যু ক্রিয়েট হয়ে যেতে পারে যদি মাঝখানে কোনো রকমের নতুন কোনো অ্যাড হয়। তো যার জন্য এটা ভিডিওর আমরা যত ডেটা সেটা 2023 31 ডিসেম্বর অবধি হিসেবেই আমরা ধরবো, ঠিক আছে। তো 1956 সালের নভেম্বর মাসে কি করলো, এই রিঅর্গানাইজেশন অফ স্টেট অ্যাক্ট পাস হলো, এবং যার ফলে ভারতে তখন 14টা স্টেট, 14টা রাজ্য এবং 6টা ইউনিয়ন টেরিটরি হলো। ওকে, যাই হোক, তো এই 14টা স্টেট কী কী আমরা একটু দেখে নিই, আর 6টা ইউনিয়ন টেরিটরি। যেমন দেখো, 1 নম্বর হচ্ছে আন্ধ্রপ্রদেশ, দেখো দেখতে আমি এখানে দিয়েছি আন্ধ্রপ্রদেশ। সেকেন্ড হচ্ছে আসাম, বিহার, বম্বে, জম্মু অ্যান্ড কাশ্মীর, কেরালা, মধ্যপ্রদেশ, মাদ্রাজ, মাইসোর, ওড়িশা, পাঞ্জাব, রাজস্থান। আর ইউনিয়ন টেরিটরি, আর সরি এখানে আরও দুটো রয়েছে নিচে, উত্তরপ্রদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। এটি ছিল আমাদের কি ইন্ডিয়ান 14টা স্টেট। আর যদি আমরা ইউনিয়ন টেরিটরি যাই, তাহলে দেখো আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জ, দিল্লি, হিমাচল প্রদেশ, লাক্ষাদ্বীপ যেখানে মিনিকয় অ্যামিনি দ্বীপও রয়েছে, এবং মণিপুর আর ত্রিপুরা, এই 6টা ছিল ইউনিয়ন টেরিটরি। দেখো এখানে তোমাদেরকে একটু বলে রাখি, এই দুটো একটু বেশি ইম্পর্টেন্ট। কেন? এখন যদি তুমি বলো আজকের টাইমে আন্দামানও ইউনিয়ন টেরিটরিতে রয়েছে, দিল্লিও রয়েছে, লাক্ষাদ্বীপও রয়েছে, কিন্তু এই যে 3টা হিমাচল প্রদেশ, মণিপুর আর ত্রিপুরা, এই 3টা কিন্তু স্টেট ছিল না, এই 3টা কিন্তু ইউনিয়ন টেরিটরি ছিল। বিশেষ করে মণিপুর আর ত্রিপুরা কিন্তু বেশি মনে রাখবে। ওকে, আচ্ছা এবার শোনো, ব্যাপারটা শোনো, আমরা যেখানে স্টেটের গল্পগুলো যদি বলি, তো তার মধ্যে কিভাবে হয়েছে, যেমন আন্ধ্রপ্রদেশ তো আমরা দেখলাম যে মাদ্রাস থেকে বের হয়ে আন্ধ্রপ্রদেশ হয়ে গেল, ঠিক আছে। তো এটা কিসের জন্য হয়েছিল? যে তেলেগু স্পিকিং এরিয়া। তো অ্যাকচুয়ালি আন্ধ্রপ্রদেশ যদি বলো যে আন্ধ্র স্টেট ছিল, এবার এখান থেকে যে হায়দ্রাবাদের যে তেলেগু স্পিকিং এরিয়া, ওইদেরকে অ্যাড করে নিয়ে, ঠিক আছে, দেখো শুধুমাত্র মাদ্রাস থেকে বেরিয়েছিল হায়দ্রাবাদ, ব্যাপারটা সরি মাদ্রাস থেকে বেরিয়েছিল, আমি একটু সরি আমি একটু ভালো করে বুঝিয়ে দিই, তোমরা ক্লিয়ার হয়ে যাবে। দেখো ধরো এটা হচ্ছে মাদ্রাজ, আমি এম লিখলাম, একটু বড় করে আঁকি তাহলে সুবিধা হবে। ধরো এটা হচ্ছে মাদ্রাজ, ঠিক আছে। তখন এখানে কি কি ছিল? এখানে আন্ধ্রও ছিল, এখানে তোমার আন্ধ্রপ্রদেশও ছিল, তামিলনাড়ুও ছিল বর্তমানের। আর এখানে ধরে নাও একটা হায়দ্রাবাদ, দেশীয় রাজ্য তো ছিলই না, হায়দ্রাবাদের দেশীয় রাজ্য ছিল। এবার কি করলো? এবার বলছে এখানে প্রথমে তো এটাকে 2 ভাগে ভাগ করে দিল। কোথায় কে? এইরকম দেখো, এরকম ভাগ করে দিল। অর্থাৎ এই যে নীল যেটা দেখতে পাচ্ছ, এটা হয়ে গেল কি মাদ্রাজ, এটা কি হয়ে গেল মাদ্রাজ, ঠিক না। এবং তার সঙ্গে সঙ্গে উপরে যে আমি গ্রিন যদি দেখাই, এটা হয়ে গেল কি আন্ধ্র, এটা হয়ে গেল কি আন্ধ্র। আর এখানে আবার যদি আমরা বলি, এই যে হলুদটা যদি বলি, এখানে আবার তো ছিল হায়দ্রাবাদ। তখন কি করলো যে এই যে এটা হায়দ্রাবাদ আর এই অন্ধ্র, এটা মিলিয়ে গিয়ে মার্জ করে কি হয়ে গেল, নতুন একটা স্টেট হয়ে গেল, এই ব্ল্যাকটা, যেটাকে আমরা বলবো কি আন্ধ্রপ্রদেশ। বুঝতে পেরেছি ব্যাপারটা? তাহলে আন্ধ্রপ্রদেশ কিভাবে হয়েছে একটু বুঝে নাও। মাদ্রাজ ছিল, মাদ্রাজ থেকে তেলেগু স্পিকিং এরিয়াটাকে কি করলো, বাদ দিয়ে দিয়ে নতুন একটা করে দিল, আন্ধ্রা স্টেট করেছিল, যেটা 1953-তে হয়েছিল। কিন্তু আন্ধ্রা স্টেট কিন্তু 1953-তে, মাথায় রাখবে। তারপরে দেশীয় রাজ্য ছিল আবার হায়দ্রাবাদ, ওই হায়দ্রাবাদেও তো তেলেগু স্পিকিং এরিয়ার লোক ছিল না, তো ওই হায়দ্রাবাদকে আন্ধ্র স্টেটের সঙ্গে অ্যাড করে দিয়ে নতুন একটা স্টেট হয়ে গেল কি আন্ধ্রপ্রদেশ। কি হয়ে গেল? আন্ধ্রপ্রদেশ, মাথায় রাখবে, যেটা 1956 সাল। প্রশ্নে কিন্তু কোয়ালিটি রাখবে বস, 1953 আন্ধ্র স্টেট, 1956 আন্ধ্রপ্রদেশ। ওকে, এটাই বলতে চাইছিলাম। তারপর এরকম কি ছিল? তারপর যদি কেরালা যদি বলি, তো যেমন আমরা একটা দেশীয় রাজ্য পড়লাম একটু আগে, ট্রাভাঙ্কোর অ্যান্ড কোচিন। তো ট্রাভাঙ্কোর কোচিন এবং মাদ্রাজের মালাবার ডিস্ট্রিক্টকে মার্জ করে তৈরি করা হলো কি নতুন একটা স্টেট কেরালা। নতুন একটা স্টেট কি করা হলো? কেরালা। তার মানে কেরালার গল্প একটু দেখে নাও, এটা একটু আমি বুঝিয়ে দিই, তোমাদেরকে সুবিধা হবে। কেরালার গল্প যদি কি বলি, দেখো এটা ছিল, এটা ব্ল্যাক ধরো, এটা মাদ্রাজ, ঠিক আছে, এটা কি ছিল মাদ্রাজ। আর এখানে ছিল কি ট্রাভাঙ্কোর অ্যান্ড কোচিন, একটা দেশীয় রাজ্য। তাহলে বুঝতে পারছো, এটা মাদ্রাজের আমি এম লিখলাম, আর এটাকে আমি ট্রাভাঙ্কোর কোচিনের টিসি লিখলাম। এবার কি করলো, এখানে মালাবার থেকে, মানে মাদ্রাজের মালাবার ডিস্ট্রিক্ট, এটা ছিল মালাবার ডিস্ট্রিক্ট, ঠিক আছে, এটা ছিল মাদ্রাজের মালাবার ডিস্ট্রিক্ট। তো কি করলে, মাদ্রাজের মালাবার ডিস্ট্রিক্টকে অ্যাড করে নিল। কে করলো অ্যাড?
এই ট্রাভ্যাঙ্কর কোচিন এই মালাবার ডিস্ট্রিক্টকে অ্যাড করে দেখো, এই যে গ্রিন যে পার্টটা এখন দেখাচ্ছি, এই যেটা, এটা হয়ে গেল নতুন একটা স্টেট কি, কেরালা। নতুন একটা স্টেট কি হয়ে গেল, কেরালা। তাহলে কেরালার মার্জিং বুঝতে পারছো, গুড, সাবাস। নেক্সট কি যদি আমরা বলি, মধ্যপ্রদেশ। তো মধ্যপ্রদেশের জন্য আমি তোমাদেরকে একটু বলি, ভোপাল একটা চিফ কমিশনার স্টেট ছিল, ওকে। মধ্য ভারত একটা দেশীয় রাজ্য ছিল, বিন্ধ্যপ্রদেশ একটা দেশীয় রাজ্য ছিল। এই তিনটাকে মার্জ করে দিয়ে নতুন একটা স্টেট হয়ে গেল কি, মধ্যপ্রদেশ, ওকে। তারপর বম্বে, এটা ইম্পর্টেন্ট, বম্বে কিভাবে ক্রিয়েট হয়েছে? বম্বে ক্রিয়েট হয়েছে যদি আমরা বলি, দেখো বম্বে তো প্রথমে ছিলই, পার্ট এ তো বম্বে ছিল, এবং তার সঙ্গে সঙ্গে যে সৌরাষ্ট্র যেটা দেশীয় রাজ্য, ঠিক না, সৌরাষ্ট্র আর কচ্ছ যেটা পার্ট সিতে রয়েছে চিফ কমিশনার, তাদেরকে অ্যাড কোথায় করে দেওয়া হলো, বম্বেতে অ্যাড করে দেওয়া হলো। তার মানে তুমি যদি এখানে দেখো, বম্বে অলরেডি এখানে ছিল, আর গুজরাটের এখানে ছিল সৌরাষ্ট্র অ্যান্ড কচ্ছ, এদেরকে পুরোপুরি অ্যাড করে দিয়ে এটা গোটাটা কি হয়ে গেল, বম্বে। এটা গোটাটা কি হয়ে গেল, বম্বে। তাহলে খেয়াল করো, এখানে তাহলে এখনো ভাষার বেসিসে হয়নি, কারণ এখানে অলরেডি উপরের পার্টটাতে গুজরাট আছে আর নিচের পার্টটাতে মারাঠি পিপল আছে। বুঝতে পারছো বস? আচ্ছা, তারপরে দেখো, তারপরে হচ্ছে মাইসুর অ্যাড হয়েছে। যদি বলি মাইসুর, মাইসুর অ্যাড হয়েছে ওই যে কর্ণাটকের যে চিফ কমিশনার কুর্গ ছিল, কুর্গকে অ্যাড করে, ঠিক আছে। তারপরে পাঞ্জাবের একটা একটু মাথায় রাখতে হবে তোমাকে, কেন বলছি শোনো। পাঞ্জাবে যদি আমি বলি, ঠিক আছে, পাঞ্জাবে অলরেডি পাটিয়ালা ছিল আর ইস্ট পাঞ্জাব ছিল, ইস্ট পাঞ্জাব, ঠিক না, ইস্ট পাঞ্জাব স্টেট ইউনিয়ন। এই পাটিয়ালা অ্যান্ড ইস্ট পাঞ্জাব ইউনিয়ন মিলে গিয়ে তৈরি করা হলো কি, নতুন একটা স্টেট পাঞ্জাব। পাঞ্জাব কিন্তু আগে ছিল না, আগে ছিল পাটিয়ালা, ঠিক আছে, আর একটা ছিল ইস্ট পাঞ্জাব স্টেট ইউনিয়ন, যেটাকে একসঙ্গে পেপসু বলা হতো। তো ওদেরকে মার্জ করে দিয়ে কি তৈরি করলো, পাঞ্জাব তৈরি করলো। রাজস্থানও তখন ছিল না, তখন তো আজমির ছিল, আজমির থেকে কি করলো, রাজস্থান করলো। তাহলে দেখো স্টেট রিঅর্গানাইজেশন কিন্তু বিশাল একটা, জাস্ট নর্মালি না যে হ্যাঁ করে দিল, ঠিক আছে। তো এই ছিল 1956 অবধি, অর্থাৎ 14+6, 14টা স্টেট, 6টা ইউনিয়ন টেরিটরি। কিন্তু ওই যে একটা ইচ্ছা যে ভাষা কিন্তু অসুবিধা হচ্ছে, আর হচ্ছে তো স্বাভাবিক কথা। বম্বেতে এখন দেখতে পাচ্ছ, বম্বেতে এখন মহারাষ্ট্র রিজনটা ছিল, বম্বেতে এখন তোমার ওই গুজরাটের সৌরাষ্ট্র রিজন ছিল, বম্বেতে আবার কচ্ছ রিজন ছিল। তার মানে কি, তুমি যদি এখানে ল্যাঙ্গুয়েজের বেসিসে বলো, এখানে অনেক ধরনের ভাষার পার্থক্য দেখতে পাবে। অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করতে কিন্তু প্রচুর অসুবিধা হবে এত বড় স্টেটকে সামলানো, তার উপর আবার ভাষার লোকেদের পিপলের ভ্যারাইটি। তো যাই হোক, সামলানোর মধ্য দিয়ে অনেক কাজ করতে হয়েছে। তো তারপরেই 1956 পরে, মানে এই 14+6 স্টেট রিঅর্গানাইজেশন যে অ্যাক্ট, সে পাস হওয়ার পরে পরে কি ঘটনা 2023 অবধি চলেছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমাদের আসবে কি, মহারাষ্ট্র অ্যান্ড গুজরাট। In 1960, the Bombay state was divided into Gujarati-speaking Gujarat and Marathi-speaking Maharashtra. তার মানে দেখো সিম্পল কথা, মহারাষ্ট্রতে কি ছিল, সরি আগে মহারাষ্ট্র ছিল না, আগে কি ছিল, বম্বে ছিল। 1960 সালে প্রথমবার এই বম্বে কি হলো, দুই ভাগে ভাগ হয়ে গেল, ঠিক আছে। একদিকে যেখানে গুজরাটের যে পিপল ছিল, গুজরাটি ভাষায় কথা বলতো, তাদের জন্য নতুন স্টেট হলো কি, গুজরাট। আর যারা মারাঠি ভাষায় কথা বলতো, তাদের জন্য নতুন স্টেট কি হলো, মহারাষ্ট্র, ঠিক আছে। মাথায় রাখবে, এখানে নতুন তাহলে একটা স্টেট হয়ে গেল কি, তোমার মহারাষ্ট্র অ্যান্ড গুজরাট, ঠিক আছে। তারপর দাদরা অ্যান্ড নগর হাভেলি কি বলছে দেখো, লিবারেটেড ফ্রম পর্তুগিজ ইন 1954, 1954তে পর্তুগিজদের কাছ থেকে দাদরা অ্যান্ড নগর হাভেলি একটা স্বাধীন হয়। ইট ওয়াজ রুলড বাই অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর চুজেন বাই পিপল টিল 1961। দেখো 1954 সালে পর্তুগিজ কাছ থেকে স্বাধীনতা পেল দাদরা অ্যান্ড নগর হাভেলি, এবং তার সঙ্গে সঙ্গে ওখানকার লোকেদের দ্বারা, লোকরা কি করলো, একটা জাস্ট একটা ভোটে বা জনগণের দ্বারা একটা কি করলো, একজনকে নির্বাচন করলো যে ঠিক আছে তুমি সামলাও। রুল বাই অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর চুজেন বাই পিপল টিল 1961, অর্থাৎ 54 থেকে 1961 পর্যন্ত, তখনও কিন্তু এটা ভারতের অঙ্গ হয়নি বা অংশ হয়নি। দেন ইট ওয়াজ কনভার্টেড ইনটু এ ইউনিয়ন টেরিটরি। তারপর এটাকে কি করলো, এই দাদরা নগর হাভেলিকে কি করলো, একটা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করলো বাই 10th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1961। এগুলো কোশ্চেন পড়ে যে দাদরা নগর হাভেলিকে ইউনিয়ন টেরিটরি
কোন অ্যাক্টের দ্বারা করা হলো? তাহলে অ্যান্সার কি হবে? দশম যে সংবিধান সংশোধন আইন 1961 সালের। ওকে, তারপর গোয়া, দমন অ্যান্ড দিউ, এরাও সেম দেখো, লিবারেটেড ফ্রম পর্তুগিজ 1961, 1961-তে পর্তুগিজের কাছ থেকে স্বাধীন পেল। হোল্ড বাই পুলিশ অ্যাকশন ইন 1961, ঠিক আছে। থ্রু 12th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1961, 12তম সংবিধান সংশোধন আইন 1961 দ্বারা গোয়া অ্যান্ড দমন অ্যান্ড দিউ বিকাম ইউনিয়ন টেরিটরিজ। কিন্তু মাথায় রাখতে হবে 1987 সালে গোয়া ওয়াজ কনফারেন্ট টু স্টেটহুড, 1987 সালে কিন্তু গোয়া একটা স্বাধীন রাজ্যে পরিণত হয়। ওকে, নেক্সট পুদুচেরি। দ্য টেরিটরি অফ পুদুচেরি কম্প্রাইজেস পুদুচেরি, কারাইকাল, মাহে আর ইয়ানাম। অর্থাৎ ওই যে আজকের যে পন্ডিচেরি, আগের নামটা পন্ডিচেরি, এখন পুদুচেরি, তো পন্ডিচেরি বা পুদুচেরির 4টা এরিয়া ছিল। কি কি? একটা হচ্ছে পুদুচেরি, একটা হচ্ছে কারাইকাল, একটা হচ্ছে মাহে, একটা হচ্ছে ইয়ানাম। 14তম সংবিধান সংশোধন আইনের দ্বারা 1962-তে এটাকে কি করা হলো? একটা ইউনিয়ন টেরিটরি হিসেবে ঘোষণা করা হলো, অর্থাৎ পুদুচেরি একটা ইউনিয়ন টেরিটরি হিসেবে ঘোষণা করা হলো। ওকে, তারপর আসো নাগাল্যান্ড, খুব ইম্পর্টেন্ট। তো আমরা যদি নর্থ ইস্টের গল্প বলি, তো আসাম স্টেট রয়েছে, নর্থ ইস্টে কিন্তু একমাত্র স্টেট যেটা রয়েছে কি? আসাম। ওকে, আর কোনো কিছু হয়নি। আর এদিকে তুমি যদি বলো মণিপুর আর ত্রিপুরা, এরা কিন্তু কি ছিল? ইউনিয়ন টেরিটরি ছিল। আর আসামের মধ্যে কিন্তু অরুণাচল প্রদেশের রিজনটাও ছিল। সেই রকমই ইনিশিয়ালি নাগা টেরিটরি, দেখো লাইনটা দেখো, ইনিশিয়ালি নাগা টেরিটরি ওয়াজ এ পার্ট অফ আসাম, অর্থাৎ নাগাল্যান্ডের যে এরিয়াটা সেটা আসামের এরিয়ায় ছিল, আসামের অংশ ছিল। হাউএভার এ স্ট্রং মুভমেন্ট বিগান হুইচ ওয়াজ লেড বাই হোস্টাইল নাগা ট্রাইবস, অর্থাৎ নাগা যে আদিবাসীরা, তারা কি করলো? একের পর এক আন্দোলন শুরু করলো যে না, আসাম তো আসাম আছে, বাট আমাদের কালচার, আমাদের ঐতিহ্য, আমাদের মানে লাইফস্টাইল সমস্ত কিছু কিন্তু আলাদা। যার জন্য এই আন্দোলনের ফলে নাগাল্যান্ড কি হলো? 1963 সালের 1 ডিসেম্বর স্টেট হিসেবে একটা স্বীকৃতি পেল, 16তম স্টেট হিসেবে। এই নাম্বারগুলো ইম্পর্টেন্ট, কোন স্টেট কততম? তো নাগাল্যান্ড 16তম স্টেট। ওকে, তারপর হরিয়ানা, পাঞ্জাব অ্যান্ড হিমাচল প্রদেশ, এখানেও গল্প আছে। ইন 1966 পাঞ্জাব ওয়াজ ডিভাইডেড টু ক্রিয়েট হরিয়ানা অ্যান্ড দ্য ইউনিয়ন টেরিটরি অফ চণ্ডীগড়, অর্থাৎ 1966-তে পাঞ্জাবও কি হয়ে গেল? 2 ভাগে ভাগ হয়ে গেল, হরিয়ানা আর ইউনিয়ন টেরিটরি একটা চণ্ডীগড়, ঠিক আছে। তো হরিয়ানা বুঝতে পারছো, পিপল এদের ল্যাঙ্গুয়েজ হরিয়ানবি, আর চণ্ডীগড় একটা কেন্দ্রশাসিত অঞ্চল যেটা পাঞ্জাবেরই অংশ। লেটার ডিমান্ড ফর এ সেপারেট শিখ হোমল্যান্ড, দেখো শিখদের জন্য শিখ হোমল্যান্ড, যেটাকে কিন্তু অ্যাকচুয়ালি পাঞ্জাবি সুভা বলে থাকে, পাঞ্জাবি সুভা, ঠিক আছে, ওয়াজ রেজড বাই দ্য আকালি দল আন্ডার দ্য লিডারশিপ অফ মাস্টার তারা সিং, অর্থাৎ মাস্টার তারা সিং এর নেতৃত্বে আকালি দল কি করলো? একটা মানে সেপারেট একটা কি বলছে? শিখ হোমল্যান্ড, মানে পাঞ্জাবি সুভা, শিখদের জন্য একটা আলাদা স্টেট চাইছে, আলাদা একটা এরিয়া চাইছে। যার ফলে কি হলো? অনেক কিছু ডিভাইডেশন হলো। কি কি ডিভাইডেশন হলো? দেখো, পাঞ্জাবি স্পিকিং এরিয়া হয়ে গেল কি? পাঞ্জাবি স্পিকিং এরিয়া হয়ে গেল পাঞ্জাব, ঠিক আছে। হিন্দি স্পিকিং এরিয়া, মানে যেখানে হরিয়ানবি, হিন্দি তো বলতে অ্যাকচুয়ালি হরিয়ানবি, তো হিন্দি স্পিকিং বা হরিয়ানবি স্পিকিং এরিয়াটা হয়ে গেল হরিয়ানা। আর হিল যে এরিয়াটা রয়েছে, সেই হিল এরিয়াটা হয়ে গেল কি? হিমাচল প্রদেশ। কিন্তু তখন হিমাচল প্রদেশ কিন্তু একটা ইউনিয়ন টেরিটরি হিসেবে পাই, পাঞ্জাব আর হরিয়ানা কিন্তু স্টেট হয়ে যায়, পাঞ্জাব আর হরিয়ানা স্টেট হয়ে যায়, কিন্তু এই ইউনিয়ন টেরিটরি হিসেবে পাই, ঠিক আছে। তাহলে পাঞ্জাব ভাগ হয়ে কি কি হলো? হিন্দি স্পিকিং এরিয়ার জন্য হরিয়ানা, শিখদের জন্য পাঞ্জাবি স্পিকিং এরিয়াতে পাঞ্জাব, আর হিল যে এরিয়া যেটা, ওটা হিমাচল প্রদেশ হয়ে গেল, মানালি, সিমলা, কুল্লু, ঠিক আছে, কাংড়া। তো যাই হোক, হিমাচল প্রদেশ ইউনিয়ন টেরিটরি হলো, কিন্তু 1971 সালে হিমাচল প্রদেশ স্টেট হিসেবে স্বীকৃতি পেল, 18তম স্টেট হিসেবে। ওকে, তাহলে হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশেরও গল্প হলো। নেক্সট মণিপুর, ত্রিপুরা আর মেঘালয়। আফটার 22nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1969, মেঘালয় বিকাম অ্যাজ অ্যান অটোনোমাস স্টেট উইদিন দ্য স্টেট অফ আসাম। অর্থাৎ মেঘালয় স্টেটের তো একটা স্বীকৃতি পেল, কিন্তু অটোনোমাস স্টেট, স্বশাসিত, নিজেরা শাসন করবে, কিন্তু আসামের মধ্যে, অফিসিয়ালি কিন্তু স্টেট না, অটোনোমাস স্টেট। বাট দ্য অ্যাসপিরেশনস অফ দ্য পিপল অফ মেঘালয় ওয়াজ স্টিল নট মেড, কিন্তু মেঘালয়ের যে লোকেদের যে ডিমান্ড, সেটা কিন্তু এখন অবধি ফুরলো না, এখন অবধি কিন্তু সেটা মিটলো না। যার ফলে 1972 সালে মণিপুর
19তম, ইউনিয়ন টেরিটরি যেটা কেন্দ্রশাসিত অঞ্চল ত্রিপুরা 20তম, আর মেঘালয় 21st বিকাম স্টেটহুড, অর্থাৎ 1972 সালে মণিপুর যেটা ইউনিয়ন টেরিটরি ছিল, ত্রিপুরা এটাও ইউনিয়ন টেরিটরি ছিল, আর মেঘালয় যেটা কিন্তু আসামের মানে অ্যাকচুয়ালি সবার মধ্যে ছিল, আসামের মধ্যেই, তারা কি হয়ে গেল একটা স্টেটের স্বীকৃতি পেল 19, 20, 21, মণিপুর, ত্রিপুরা অ্যান্ড মেঘালয়। ওকে, ইউনিয়ন টেরিটরিজ অফ মিজোরাম, এবার মিজোরাম আর অরুণাচল প্রদেশ অরিজিনালি নেফা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি, সে নেফার আন্ডারে কে ছিল, মিজোরাম ছিল আর অরুণাচল প্রদেশ ছিল, ওয়ার কার্ভড আউট টেরিটরিজ অফ আসাম, আসামের এরিয়া থেকে এরাও তাহলে কি হয়ে গেল, বেরিয়ে গেল। তাহলে এই যে আজকের যে নর্থ ইস্ট ইন্ডিয়াতে যে 7 সিস্টার, সে 7 সিস্টার কিন্তু অ্যাকচুয়ালি 3 ভাগে ভাগ ছিল প্রথমে, আমি একটু তোমাদের বলি তাহলে সুবিধা হবে। এই 7 সিস্টার কিন্তু 3 ভাগে ভাগ ছিল, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ধরো এটা 7 সিস্টার এরিয়া, এখানে 3টা ভাগ ছিল, কীরকম, এই পার্টটা ছিল আসাম, এই পার্টটা ছিল কি, উপরের পার্টটা আমি যদি বলি আসাম, আর এখানে ছিল দুটো, একটা ছিল মণিপুর আর একটা ছিল ত্রিপুরা। এবার মণিপুর আর ত্রিপুরা অফিসিয়ালি স্টেট হলো, আর তার সঙ্গে সঙ্গে মেঘালয় কি হয়ে গেল, স্টেট হয়ে গেল, মেঘালয় স্টেট হয়ে গেল। অরুণাচল প্রদেশকে বের করে দিয়ে স্টেট পেয়ে গেল, ঠিক আছে, নাগাল্যান্ড স্টেট হয়ে গেল, আর মিজোরামও স্টেট হয়ে গেল। তাহলে দেখো আজকের 7 সিস্টার তাহলে এভাবে রয়েছে। ওকে, যাই হোক ম্যাপটা এদিক ওদিক হবে কোথাও, কিন্তু স্টেটের যে কনফিগারেশনটা তোমরা বুঝতে পারো কীভাবে তাহলে হলো। তাহলে অ্যাকচুয়ালি সবার কোথায় ছিল, আসামেই ছিল। আসাম থেকে কি করলো, যে মিজোরামকে আলাদা করলো, নাগাল্যান্ডকে আলাদা করেছিল, অরুণাচল প্রদেশকে আলাদা করলো, কিন্তু মিজোরাম আর অরুণাচল প্রদেশ নেফার আন্ডারে ছিল। ওকে, এদেরকে আলাদা হয়ে গেল, আর মণিপুর, ত্রিপুরা আর মেঘালয় এরা সবাই কিন্তু 1972 সালে স্টেটের স্বীকৃতি পেয়ে গেল। ওকে, তো এই হচ্ছে নর্থ ইস্ট স্টেট। এবার আমরা যদি চলে আসি সিকিম, সিকিমের কথা কি বলছে, আফটার 35th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1974 আর্টিকেল 2A টু গিভ সিকিম স্ট্যাটাস অফ অ্যাসোসিয়েটেড স্টেট, অর্থাৎ একটা অ্যাসোসিয়েট সহকারী মানে বলতে পারো সহ রাজ্য হিসেবে একটা স্বীকৃতি পেয়েছিল 35তম সংশোধনের পর। থ্রো এ প্লেবিসাইট, একটা জনমতের দ্বারা সিকিম জয়েন দ্য ইন্ডিয়ান ইন 1975 অ্যাজ এ ফুল প্লেজ স্টেট। দেখো সিকিম তো আগে একটা মানে দেশীয় রাজ্য ছিল, ঠিক না, যেখানে মোনার্কি ছিল, রাজার শাসন চলতো। তো সিকিম কি করলো, সিকিম অ্যাসোসিয়েট স্টেট হিসাবে স্বীকৃতি পেল 1974-এ, এবং 1975 সালে ফুল ফ্লেজ স্টেট অর্থাৎ পূর্ণ একটা অঙ্গরাজ্য হিসেবে তোমার জয়েন করলো ভারতে। ঠিক আছে, কততম, 22তম। তাহলে দেখো 19, 20, 21, 22 মাথায় রাখবে, মণিপুর, ত্রিপুরা, মেঘালয়, সিকিম। তারপর চলে আসো মিজোরামে, যদি একটু যাই, মিজোরামে কি বলছে, ওই যেটা বললাম যে আফটার এ পিস অ্যাকর্ড ইন 1986 বিটুইন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড মিজো ন্যাশনাল ফ্রন্ট, দেখো লাইনটা বুঝো কিন্তু, এই মিজোরাম আর অরুণাচল প্রদেশ কিন্তু পরে হয়, ওখানে আমরা বলেছিলাম সেই, কিন্তু এখন হবে, দেখো কীভাবে হবে। 1986 সালে একটা পিস অ্যাকর্ড হলো, মানে একটা শান্তি বৈঠক, যেখানে সিগনেচার হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর মিজো ন্যাশনাল ফ্রন্টের মধ্যে। মিজোরাম বিকেম দ্য 23rd স্টেট ইন 1987, 23তম স্টেট হিসাবে মিজোরাম স্বীকৃতি পেল। আর অরুণাচল ওয়াজ কনফার্ড স্টেটহুড অ্যান্ড বিকাম 24th স্টেট। তাহলে 23 হচ্ছে মিজোরাম, 24 হচ্ছে অরুণাচল প্রদেশ। তারপরেই আবার 1987-তে গোয়া হয়ে গেল 25তম, বাই সেপারেটিং টেরিটরি অফ গোয়া ফ্রম ইউনিয়ন টেরিটরি অফ গোয়া, দামান অ্যান্ড দিউ। অর্থাৎ তখন গোয়া, দামান অ্যান্ড দিউ এটা তো একটা পূর্ণ কি ছিল, কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, ওই কেন্দ্রশাসিত অঞ্চল থেকেই গোয়াকে কি করলো, টোটালি আলাদা করে দিল, আর গোয়া একটা 25তম রাজ্য হিসেবে স্বীকৃতি পেল 1987 সালে। ওকে, তার মানে কি গোয়া তাহলে কার পার্ট ছিল, গোয়া ছিল দামান অ্যান্ড দিউয়ের পার্ট। তারপর ইন দ্য ইয়ার অফ 2000 অর্থাৎ 2000 সালে কি হলো, 2000 সালে 3টা নতুন স্টেট তৈরি করা হলো। ছত্তিশগড় আউট অফ মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড়কে বের করে দিয়ে ছত্তিশগড় একটা নতুন স্টেট হলো, যেখানে দণ্ডকারণ্য, মালভূমি, জঙ্গল এরিয়া। উত্তরাখণ্ড 27তম আউট অফ উত্তরপ্রদেশ, অর্থাৎ উত্তরপ্রদেশেরই যে একটা হিল যে এরিয়া, উত্তরাখণ্ড কি করলো, আলাদা হয়ে গেল। অ্যান্ড ঝাড়খণ্ড আউট অফ বিহার থেকে কি হলো, ঝাড়খণ্ডকে আলাদা করে দেওয়া হলো, কত সালে, 2000 সালে। ওকে, তারপর যদি আমরা রিসেন্টলি যদি যাই, তো এইভাবে দেখো আমরা যদি মাদ্রাজের গল্পটা পড়ি, মাদ্রাজের মধ্যে তখন কি ছিল, আন্ধ্রা ছিল, আন্ধ্রা থেকে হায়দ্রাবাদকে মার্চ করে আন্ধ্রপ্রদেশ হলো। আর স্টেট অফ তেলেঙ্গানা এখন আবার হয়েছে, আমরা ভালোভাবে জানি 2014 সালে
কার্ভড আউট অফ অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ থেকেই আবার কি করা হয়েছে, তেলেঙ্গানা স্টেটটাকে আলাদা করে দেওয়া হয়েছে, যেখানে তেলেঙ্গানা স্টেটটা পুরোপুরি হায়দ্রাবাদ সেন্ট্রাল এরিয়া, আর অন্ধ্রপ্রদেশটা এখন যেটা কোস্টাল এরিয়ার মধ্যে বেশি ভাগ পড়ে যায়, বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। তো স্টেট অফ তেলেঙ্গানা ওয়াজ কার্ভড আউট অন্ধ্রপ্রদেশ ইন 2014 থ্রু অন্ধ্রপ্রদেশ স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট। তার মানে এখন যদি হায়দ্রাবাদ বলি তো হায়দ্রাবাদ কিন্তু তেলেঙ্গানা রয়েছে, হায়দ্রাবাদ কিন্তু অন্ধ্রপ্রদেশ আর নেই। ওকে, রিসেন্টলি 5 আগস্ট 2019 2019 সালে 5 আগস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মেড মডিফিকেশন ইন আর্টিকেল 370, অর্থাৎ আর্টিকেল 370 এর মধ্যে কিছু চেঞ্জেস নিয়ে আসলো। অ্যান্ড আফটার দিস অর্ডার পার্লামেন্ট পাসড অ্যান অ্যাক্ট টাইটেল জম্মু অ্যান্ড কাশ্মীর রিঅর্গানাইজেশন অ্যাক্ট 2019, অর্থাৎ এই 2019 সালে জম্মু কাশ্মীর রিঅর্গানাইজেশন অ্যাক্ট পাস করা হলো, আইন পাস করলো। এই আইনে কি করা বলা হলো, এই আইনে দেখো জম্মু অ্যান্ড কাশ্মীর তো একটা স্টেট ছিল, ঠিক না, যেটা আমরা আগের ক্লাসে পড়েছি কিভাবে হয়েছিল, রাজা হরি সিং। তো বলছে দিস অ্যাক্ট ক্রিয়েটেড ইউনিয়ন টেরিটরিজ অফ জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্ড লাদাখ, অর্থাৎ জম্মু অ্যান্ড কাশ্মীর কিন্তু আগে একটা স্টেট ছিল, এখন জম্মু অ্যান্ড কাশ্মীর এই স্টেটটা দুটো ভাগে ভাগ হয়েছে, কিন্তু সেটা কিন্তু স্টেটের স্বীকৃতি পায়নি, সেটা পেয়েছে ইউনিয়ন টেরিটরিজে। অর্থাৎ এখন জম্মু অ্যান্ড কাশ্মীর একটা কেন্দ্রশাসিত অঞ্চল আর লাদাখ একটা কেন্দ্রশাসিত অঞ্চল। ওকে, দেখো দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম এ স্টেট হ্যাড বিন চেঞ্জ ইনটু এ ইউনিয়ন টেরিটরি, এটা প্রথম কোনো ছিল যেটা স্টেট ইউনিয়ন টেরিটরিতে স্বীকৃতি পেয়েছে, নাহলে আদারওয়াইজ যতগুলো কেস হয়েছে তাতে কিন্তু আমরা দেখেছিলাম যে ইউনিয়ন টেরিটরি স্টেটের স্বীকৃতি পেয়েছে। ওকে, টাইমটা মাথায় রাখবে, 5 আগস্ট 2019। ইন দ্য জুলাই 2019, জুলাই মাসে 2019 সালে কি হয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রপোজড এ মার্জিন দ্য টু টেরিটরিজ ইন এ সিঙ্গল ইউনিয়ন টেরিটরি। দেখো দাদরা অ্যান্ড নগর হাভেলি একটা ইউনিয়ন টেরিটরি ছিল, আর দমন অ্যান্ড দিউ আর একটা ইউনিয়ন টেরিটরি ছিল, এদের চারজনকে মিলিয়ে দিয়ে একটা টোটাল সিঙ্গল কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হয়েছে, এবং যার নাম রাখা হয়েছে দাদরা অ্যান্ড নগর হাভেলি অ্যান্ড দমন অ্যান্ড দিউ, সবার নামকে জোর করে দিয়েছে, ঠিক আছে, DNDD, হ্যাঁ নতুন নাম দেওয়া উচিত একটু আমার মনে হয়, এত বড় নাম, দাদরা নগর হাভেলি দমন দিউ, DNDD, ঠিক আছে, এটা ভালো একটা নাম দেওয়া উচিত, অবশ্যই এটা নিয়ে ভারত সরকারের কী চিন্তাভাবনা রয়েছে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের স্টেট রিঅর্গানাইজেশন। কি বলছে লাস্টে একটু বলে দিই, প্রেজেন্টলি টিল 2023 এ ট্যালি ফর স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি এগেনস্ট স্ট্যান্ড 28 স্টেট অ্যান্ড 8 ইউনিয়ন টেরিটরি, 28টা রাজ্য এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চল। দেখো একটু আমি তোমাদেরকে একটু নতুন একটা জিনিস এখানে অ্যাড করে দিচ্ছি। দেখো যে আমরা জানি যে নামকরণ চেঞ্জ হয়, আর নামকরণ চেঞ্জ থেকে কিন্তু কোয়েশ্চেন থাকে, ঠিক আছে। তো কোন স্টেটের কোন নাম চেঞ্জ হয়েছে সেগুলো একটু আমরা একটু বলি, স্টেটটা বলছি আমরা, সিটির নাম কিন্তু, ঠিক আছে, স্টেট খালি বলবো। দেখো 1950 সালে কি হয়েছে, ইউনাইটেড প্রভিন্সেস হয়ে গেছে উত্তরপ্রদেশ, কত সালে, 1950-এ। 1956-তে মধ্য ভারত হয়েছে মধ্যপ্রদেশ, দেখো ভারত নাম চেঞ্জ হয়নি, ভারত অ্যাকচুয়ালি মার্জ হয়ে গিয়ে মধ্যপ্রদেশ হয়েছে। 1969-এ মাদ্রাজ হয়েছে কি, তামিলনাড়ু, 1969-এ মাদ্রাজের স্টেটের নাম কি হয়েছে, চেঞ্জ হয়ে তামিলনাড়ু। 1973-এ মাইসুর হয়েছে কর্ণাটক, আর লাক্ষাদ্বীপ আমিনি দ্বীপ মিলে হয়েছে লাক্ষাদ্বীপ। দেখো স্পেলিংয়ে কিন্তু পার্থক্য রয়েছে বস, লাক্ষাদ্বীপ এখানে যদি ইংলিশ আমি প্রোনাউন্স করি, এখানে লাক্ষাদ্বীপ। ওকে, 1973-এ। 1992-তে কি হয়েছে, ইউনিয়ন টেরিটরি অফ দিল্লি হয়েছে ন্যাশনাল ক্যাপিটাল রিজন অফ দিল্লি, NCR যেটাকে আমরা বলে থাকি। 2006-এ উত্তরাঞ্চল হয়েছে উত্তরাখণ্ড, পন্ডিচেরি হয়েছে পদুচেরি, আর 2011-তে ওড়িশা হয়েছে ওড়িশা, ঠিক আছে। দেখো স্পেলিংয়ে রয়েছে। রিসেন্টলি আমরা ভালোভাবে জানি আমাদের ওয়েস্ট বেঙ্গলও সেই ওয়েস্ট বেঙ্গল থেকে বেঙ্গল নামের জন্য খুব আবেদন চালাচ্ছে, পার্লামেন্টে বিভিন্ন প্রস্তাব রেখেছে, দেখা যাক কী হয়। তো এটা 2023-এর ডিসেম্বরের 31 তারিখের অবধি ডেটা, পরবর্তীতে আবার যখন আপডেট হবে কোনো কিছু হবে আমরা অবশ্যই ইনফর্ম করার চেষ্টা করব। তাহলে আজকে ক্লাস এখানে থাকলো, রাজ্য পুনর্গঠন। ওকে, সবাই তাহলে বেশ ভালো থাকো, পরে ক্লাসে দেখা হবে ইন্ডিয়ান পলিটি নিয়ে। চলো আজকের মতো বাই।